জিমিস। হ্যাঁ, কি লিখবো? এই যে ভাইয়াদেরকে পড়াবো বাবা। বাবা আমাকে একটু পানি দিয়ে যেত, মা পানি খায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই ছেলেরা সবাই জয়েন করে না কেন? হুম, এর আগে ক্লাসে কতজন ছিল সামি? ম্যাম এই ৩৭-৩৪ হবে। তা তো অনেক। কোন ক্লাস? ফিজিক্স ম্যাম, লাস্টের দিকে অনেক ছিল। আমি আরো আজকে ভাবছি যে তোমাদের এই ক্লাস তোমরা কোশ্চেন সলভ করাতে বললা, যে সেদিন তো লাস্টের দিকে ছিল ক্লাস, উপস্থিতি কম ছিল, তো আজকে ম্যাম একটু ভাবলাম যে অপেক্ষা কোশ্চেন করেন, করাবো। দেখেন সবাই চলে আসবে 11টা বাজতে। আচ্ছা, 11টা বাজতে তো আর 2 মিনিট, আর 1 মিনিট। একটু তাড়াতাড়ি আসলে ভালো হয় না? একটু অপেক্ষা করলেই তো সময়গুলো চলে যায়। তোমরা এখন সেকেন্ড ইয়ার, তোমাদের সময় চলে গেলে কেমন লাগে? ভালো লাগে? এখন এখন অনেক।
ম্যাম ক্যামেরাটা একটু ডান দিকে হ্যাঁ বলো। ঘুরান। হ্যাঁ দিব। এখন ওই যে রাখছি আমার হলো তোমাদের দেওয়ার সুবিধার্থে। হ্যাঁ অ্যাডমিট দেওয়ার সুবিধার্থে, ঠিক আছে সামি? একটু অ্যাডমিট দেওয়ার শেষ হলে আমি ক্যামেরা তোমাদের আসসালামু বোর্ডের আলাইকুম। উপযোগী করে দেব। ওয়ালাইকুম আসসালাম। সামি এখন দেখো ঠিক আছে কিনা। ওরে আল্লাহ রে, ওয়েট করো। ঠিক আছে। না ম্যাম। ম্যাম হ্যাঁ ক্যামেরাটা একটু পিছিয়ে নেওয়া যাবে? হ্যাঁ, ট্রাইপডটা পিছনে দিলে তো পিছিয়ে যাবে। এখন বাস ম্যাম পুরোটা ব্যস্ত আছে। ঠিক আছে। ম্যাম আর একটু ডান দিকে। হ্যাঁ ম্যাম এখন ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা মোটামুটি জয়েন করেছি 19 জন না 18 জন আমি ছাড়া। এখন দেখো, তোমরা বলেছিলে যে অষ্টম অধ্যায়ের উপরে আমাদের সিকিউ হবে যেহেতু, তো আমি কি বলেছিলাম, কি কি টপিক পড়তে বলেছিলাম? তোমাদের পড়তে বলেছিলাম চোখ, কান, হরমোন, তাই না? আর কি পড়েছিলাম? চোখ, কান, হরমোন, এই তিনটা পড়ো। ম্যামের কথা শোনা যাচ্ছে? জি আমরা ম্যাম। আমরা কোন তিনটা টপিক ভালো করে পড়বো? চোখ, কান, হরমোন, ঠিক আছে? তাহলে আমরা চোখ, কান, হরমোন এই তিনটা টপিক ভালো করে পড়বো, তাহলে আমরা পরীক্ষায় কমন পাবো। এখন দেখো আমি বোর্ডে একটা কথা লিখেছি। একটা পুরাতন প্রচলিত প্রবাদ আছে, যার চোখের দৃষ্টি নাই তার কিছুই নাই। সত্যি তাই, আমরা সবাই জানি, ঠিক কিনা? এজন্য আমাদের সকলের উচিত চোখের যত্ন নেওয়া। তাহলে আমরা তো উদ্দীপকটা শুনলাম, ম্যাডাম ক্যামেরাটা নিচে নিতে এবং হবে, দেখা যাচ্ছে না। ক্যামেরা কি করতে হবে? ক্যামেরা নিচে করতে হবে, নিচে। দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? না ম্যাডাম, যে শেষ প্রশ্নটা দেখা যাচ্ছে না, ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা দেখা যাচ্ছে না? রুবাইদ মোবাইলটা সোজা করো, ওই যে পোর্ট্রেটে, তাহলে দেখতে সব রকমই করতেছি। ম্যাম সব দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আচ্ছা, আছে। ওরা ওরা দেখতে পাচ্ছে, তাহলে তো দুই একজনের সমস্যা হইতেই পারে। তারপর আমি ট্রাই করলাম আর কি। আমার এর এর বেশি করার আর সুযোগ নাই। ঠিক আছে ঠিক আছে তোমাদের? ঠিক আছে। আমি তাও তো আমার ঠিক আছে, আমি দেখতে। আমার ভিডিওতে বাঁকা আসতেছে। ঠিক আছে, আমি আচ্ছা আমি আসো, দেখতে পারছি, সমস্যা নেই সমস্যা ম্যাডাম, নেই। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম যে প্রচলিত প্রবাদ আছে, যার চোখে দৃষ্টি নাই তার কিছুই নাই। এজন্য আমাদের সকলে কি করা উচিত? চোখের যত্ন নেওয়া উচিত। তাহলে আমরা চোখের কি করব? সবাই যত্ন নিব। তোমরা ক নাম্বার কি আছে? সিনাপস কি? আমরা সবাই জানি যে হলো দুটি নিউরনের যে সংযোগ স্তর, সেটাই হলো সিনাপস। এরপর নিউরন এবং নেফ্রনের পার্থক্য। নিউরন এবং নেফ্রনের পার্থক্য আমরা জানি। নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক, আর নেফ্রন কার একক বলো তো তোমরা? আমি তো ভুলে গেছি, আমার মনেই নাই। হ্যাঁ, নেফ্রন কার একক? ব্রেকের। বৃক্কের একক। তাহলে বলছো না কেন? হ্যাঁ, আমি ভুলে গেলে তোমরা ভুলে গেলে হবে? আমি ভুলে গেলে তো সমস্যা নেই, তোমরা ভুলে গেলে সমস্যা আছে। বলো, আছে না? হুম, তোমাদের জি বলা ম্যাম। যাবে না, এত সহজে বলা যাবে না। তাহলে নিউরন হলো কি? স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক, আর নেফ্রন হলো বৃক্কের একক। তোমরা এটা জানো। তো তারপরে আরেকটু লিখে দিবা যে নিউরনের কাজ কি, নেফ্রনের কাজ কি। এটা একটু লিখে দিলে ভালো হয়, কারণ আমরা জানি যে হলো নিউরন কি করে।
আমাদের মস্তিষ্কের উদ্দীপনা থেকে কি করে, মস্তিষ্কের উদ্দীপনা সৃষ্টি করে। হ্যাঁ, সেই উদ্দীপনাটা দেহে কি করে, সংবহন করে, এগুলো আমরা জানি। আর নেফ্রনটা কি করে, আমাদের বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। আমরা এটাই লিখে দেবো সরাসরি, ঠিক আছে? তো নিউরন কোথা থেকে সৃষ্টি হয়? আমরা দেখেছি যে একটোডার্ম থেকে, আর নেফ্রন সৃষ্টি হয় মেসোডার্ম থেকে। বাস হয়ে গেছে, আর দরকার নাই। তো আমরা এই দুটো জানলাম সরাসরি। এখন আমরা যে প্রশ্নটা তোমাদের, তোমরা যেটা ধরতে পারো না, এখানে বলা আছে যে উদ্দীপকের মূল্যবান অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তোমরাই বলো কি লিখবা? ম্যাম 8 অধ্যায়ে কি নেফ্রন আছে? হ্যাঁ, নেফ্রন নাই, কিন্তু আমি এমনিতে দিয়েছি। এটা এমন কোনো কথা না, এটা তো জাস্ট নমুনা প্রশ্ন, আর এটা তোমাদের জানা উচিত। এটা 2 মার্কের একটা প্রশ্ন দিয়েছি, এটা না একটা এটা এখন সাধারণ। লিখতে হবে না নাকি? আপনি যেটার উপরে দিলেন প্রশ্নটা। হ্যাঁ, তোমরা প্রশ্ন সম্পর্কে ধারণা চেয়েছো, আমি সেই ধারণা দিচ্ছি, কিন্তু এই উদ্দীপকটা থাকবে এমন তো কোনো কথা না। আমি তো এটা দিবই না। হ্যাঁ, তাহলে তো প্রশ্ন আউট করে দেওয়া হবে। আমি কি প্রশ্ন আউট করে দিব? না না, আমি ভাবছি আপনি এক্সাম নিতেছেন, একটু পরে জয়েন করছি, আমি লেখা শুরু করছি, এই জন্য না জিজ্ঞেস না, করছি। আমি এক্সাম নিব কখন? তোমার কত তারিখে যেন এক্সাম? এক্সাম কত তারিখে? শুরু ইয়ার থেকে। 22 তারিখ থেকে। আচ্ছা, যাই হোক, বায়োলজি এক্সাম কবে পড়ছে আমি তো ডেটটা ভুলে গেছি। তো এখানে এটা হলো নমুনা প্রশ্ন। সেদিন ক্লাসে তোমরা বলেছিলা যে ম্যাডাম আমাদের একটু সিকিউর উপরে ধারণা দিতে। আমি জাস্ট ধারণা দিচ্ছি, আমি এই প্রশ্নটা দিব না। হ্যাঁ, দিতে, এটা দিব না। হয়তো এরকম দিতে পারি, কিন্তু এই প্রশ্নটা দিব না। এটা মনে রাখো যে আমি এই উদ্দীপকটা দিব না। আচ্ছা, যাই হোক, এখানে যেটা জাস্ট আমি ইয়ার জন্য স্যাম্পলে এমনি লিখেছি প্রশ্ন, নিউরন এবং নেফ্রনের পার্থক্য তোমাদের মনে করানোর জন্য। এরপর উদ্দীপকে মূল্যবান অঙ্গটি লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র অঙ্কন করে। এখানে মূল্যবান অঙ্গ কোনটা তোমরাই বলো? চোখ। চোখ। তাহলে আমি কি দেবো, যে উদ্দীপকে উল্লেখিত মূল্যবান অঙ্গটি হলো কি? চোখ। তারপরে চোখের কি করতে হবে? চোখের কোন ছবিটা আঁকাইতে হবে আমাদের? হ্যাঁ, চোখের একটা বড় ছবি আঁকাইছিলাম লম্বচ্ছেদের। চোখের লম্বচ্ছেদের একটা বড় ছবি আঁকাইছিলাম, মনে আছে? এই কথা বলো না কেন? কি সব, ম্যাম কি যে অবস্থা? চোখের অন্তর্গঠন ওই ছবিটা। মিস মনে হ্যাঁ, আছে, ওই ভুলে গেছি। আমাদের শুধু ওই ছবিটা আঁকাতে হবে এবং লেবেল করতে হবে। এবং তোমাদের একটা জিনিস মনে রাখবা যে মিস, ওটা কি 3 নাম্বার রাখতে হবে নাকি 4 নাম্বারে? ওকে হেল্প করছে এই নফিক, ওখানে 3 নম্বরে আছে তোমাদের উদ্দীপকের মূল্যবান অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। শুধু তোমরা 3 নম্বরে ছবিটা আঁকাবে এবং ছবিটা লেবেল করবে, আর ছবিটার নাম লিখবে, নিচে কিন্তু চিত্রের নাম লিখতে হবে। এই এছাড়া আর কিচ্ছু না, ওখানে তোমাদের কোনো কিছুর বর্ণনাও লিখতে হবে না। চোখের যে গঠনের যে বিভিন্ন যে অংশগুলো আছে, রেটিনা, স্কেরা, তোমরা এগুলো পড়ে এসছো না, মনে আছে না? এগুলোর কিচ্ছু বর্ণনা লিখতে হবে না তোমাদের। শুধু তোমরা কি করবে, শুধু ছবিটা আঁকাবে এবং লেবেল করবে। ওখানে পড়ে দেখো তো, ম্যাম তাহলে শুধু 3 নম্বর। ছবিটা আঁকবো, তারপর ওই যে ভিট্রিয়াস হিউমার, স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা এগুলো শুধু লিখে দিলেই হবে? এগুলো শুধু লেবেল করব, লেবেলিং করব, মানে চিহ্নিত করব, ঠিক আছে? কোনো বর্ণনা জি লিখতে ম্যাম। হবে না, কোনো বর্ণনা লিখতে হবে না। এখানে তোমাদের ছবি উদ্দীপকের মূল্যবান অঙ্গটির নাম লেখার জন্য তোমরা 1 নাম্বার পাবে, আর ছবিটা আঁকানোর জন্য 2 মার্কস পাবে। ছবি আঁকানোর জন্য 1 মার্কস, লেবেল করার জন্য 1 মার্কস, এই 3 মার্কস। গয়ে 3 নাম্বার না? ও, মার্কিংটা তো লেখা হয়নি, তোমরা জানো এই জন্য লিখে নাই। তোমরা তো 2, 3, 4, ঠিক আছে? এই হলো মোট আমাদের কত, 10। তাহলে গ নাম্বারটা বুঝেছি আমরা। কিন্তু ম্যাম এই মানে কিছু না লিখলে তো অনেক সময় দেখা যায় নাম্বার কাটে 1 মার্ক। 1 নাম্বারও কাটবে না, কোনো টিচারই কাটবে না। বোর্ডের খাতা আমিও দেখি, অন্য টিচাররাও দেখে। হ্যাঁ, আমার চাকরি 15 বছর পার হয়ে গেছে। বোর্ডের খাতা এতদিন, হয়তো 2-1 বছর মাঝে দেখিনি, 3-4 বছর মাঝে দেখিনি, সেই আগে থেকে এতদিন পর্যন্ত বোর্ডের খাতা দেখি। এবং বোর্ড কি ইনস্ট্রাকশন দেয় এবং কিসে মার্কস দেয় খুব ভালো করে জানি, ঠিক আছে? আর যারা নতুন টিচার তাদের কথা আলাদা।
কিন্তু বোর্ডের খাতা যদি কোনো নতুন টিচারও পায়, বোর্ড আমাদের কিন্তু খাতা নেওয়ার সময়, খাতা নেওয়ার আগে ওখানে ব্রিফিং দেওয়া হয় আপনারা খাতা কিভাবে দেখবেন। অন্য সাবজেক্টগুলোতে সফট কপি দিয়ে দেয়, যেমন তোমাদের ইংলিশ, তারপরে হলো ম্যাথ, ফিজিক্স, এগুলোতে কি দেয় জানো, সফট কপি দিয়ে দেয়। কিন্তু আমাদের বায়োলজিতে অনেক লিখতে হয়, এই জন্য সফট কপি দিতে পারে না। বাংলা গ্রামার এগুলো বোর্ড থেকে সফট কপি দিয়ে দেওয়া হয়, কিন্তু বায়োলজি দেওয়া হয় না। কিন্তু বাট প্রশ্নটা আমাদেরকে সলভ করে দেওয়া হয় এবং এই বিষয়ে খুব ভালোভাবে ব্রিফিং দেওয়া হয় যে আমরা কোথায় কি মার্কস দিব। ঠিক আছে বাবা সামি? জি কারো ম্যাম। মার্কস কাটার তখন কোনো মার্কস কাটার কোনো শক্তি নাই। তোমাদেরকে এর আগেও বলেছি যে আমি গত বছর খাতা দেখেছি, তখন দুটো ছেলে 50-এ 85 পেয়েছে, আমি অত মার্কস কাটতে পারি না। পরে আমার হেড এক্সামিনারকে বলেছি যে আপনি যদি কাটতে পারেন কাটিয়েন, না আমি পারি নাই। কারণ আমি কোথায় মার্কস কাটবো আমি খুঁজেই পাই নাই। ওরা যে কোশ্চেনগুলো অ্যান্সার করেছে এই কোশ্চেনগুলোতে মার্কস কাটার কিছু নাই, মানে একটা মার্কস তো আমার কাটার মতো কোনো ইয়ে নাই এখানে, কারণ ওইভাবে আমাকে ব্রিফিং দেওয়া হয়েছিল বোর্ড থেকে। ঠিক আছে বাবা? তো যাই হোক, তাহলে আমরা এখানে ঘ নাম্বারে দেখেছি যে অঙ্কিত চিত্রের বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো। তাহলে এখানে অঙ্কিত চিত্রটা কি? হ্যাঁ, এখানে ঘ নাম্বারে অঙ্কিত চিত্র কি তোমরা বলো? চোখ। চোখ। তাহলে এখানে কিন্তু তোমাদের আর ছবি আঁকাতে হবে না, তোমরা লিখবে যে উদ্দীপকে উল্লেখিত যে চিত্র, অঙ্কিত যে চিত্রটা আছে এর সেটা লেখার দরকার নাই। তুমি লিখবা যে উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো চোখ, এই চোখের কাজ নিম্নরূপ। তুমি যদি গ নাম্বারটা অ্যান্সার করে থাকো তখন তুমি অঙ্কিত চিত্রের কথা লিখবে। আর যদি গ নাম্বারটা অ্যান্সার না করে থাকো, তুমি যদি ছবি না আঁকাতে পারো, তখন তুমি লিখবে যে উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো চোখ আর চোখের বিভিন্ন অংশের কাজ নিম্নরূপ। তুমি এর জন্য একটা নাম্বার পাবে আর কাজগুলো লেখার জন্য 3টা মার্কস পাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা ক খ গ ঘ সব বুঝেছি। এই তোমাদের রেসপন্স নেই কেন? ম্যাম মানে আমার একটা কোয়েশ্চেন ছিল, এখানে কয়টা দিব? কারণ অঙ্ক তো অনেকগুলো এখানে। হ্যাঁ, এই জন্য তো 4টা নাম্বার সব চোখের। কয়টা দিতে কিন্তু হবে? মিস সব দিয়ে আমরা হ্যাঁ, 3 পাই, কষ্ট তখন। কে তোমাকে 3 দিবে? মিস আমাকে 3 দেওয়া হয় সব সময় কলেজ থেকে। কলেজের কথা আলাদা, বোর্ডের কথা আলাদা। এখন তো আমি কৃপণ, তখন কৃপণ হবো কেন বলো তো? হ্যাঁ, এখন তো একটু কৃপণতা থাকবেই। কৃপণতা থাকবে না বলো? জি ম্যাম। এখন আমি মার্কস দিতে কৃপণ, এখন তোমাদেরকে দিতে চাই না, কিন্তু ওইখানে তো দিবই বাবা। কারণ ওইখানে না একটা ছেলে আমার একটা মার্কসের জন্য জিপিএ 5 নষ্ট হয়ে যাবে, কেন সে পাইলে আমি দিব না বলো? তার জিপিএ 5টা কেন আমি নষ্ট করবো? কারণ আমার নিজেরও তো সন্তান আছে, ঠিক কিনা বলো? জি কিন্তু এখানে তো একটু কৃপণতা করতেই হবে, কারণ এটা তো বোর্ড না, তোমরা আমার আন্ডারে এখানে আছো। আমি জানি যে প্রতীক কেমন, রুবায়েত কেমন, তারপরে হলো এই যে সামি কেমন, মেয়ে আমার সুমাইয়া মেয়েরা জয়েন করেছে, ওরা কেমন, কে কেমন, আমি তো সবাইকে জানি, তাই না? জি ম্যাম। তো অতএব, হ্যাঁ, অতএব কোথায় মার্কস কাটতে হবে না কাটতে হবে সেটা আমি জানি। আমি এখানে কৃপণ, কিন্তু ওইখানে আমার কোনো কৃপণতা থাকবে না এবং কোনো টিচারই থাকে না। আমরা যখন খাতা দেখি অবশ্যই আমরা সব টিচাররা এভাবেই দেখাবে আশা করি। দু একজন, সেটা খুবই কম এক্সেপশনাল, কারণ ওখানে মার্কস কাটার কিছু নাই, ওখানে লিখলেই মার্কস। বলে না আমরা কি বলি তোমাদেরকে যে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, তুমি প্রশ্ন অ্যান্সার করলে মার্কস পাবে। কারণ তোমার যদি লেখা না থাকে তাহলে আমি কোথায় মার্কস দিব? কিন্তু তোমার যদি খাতায় লেখা থাকে আমি কিছুটা হলো মার্কস দিতে পারি। অনেক ছেলে দেখা যায় যে বোর্ডে আমাদের কত 17 বলে পাস না, 17-র জায়গায় দেখা যায় যে 14 পেয়ে গেছে, কিন্তু তাকে কি আমি আর 3 মার্কস দিব না? অবশ্যই দিব। যেভাবে হোক আমার ওই ছেলেকে 3 মার্কস দিতেই হবে। হ্যাঁ, 14কে আমার 17 বানাইতেই হবে। তো যাই হোক, তো আমরা এই যে কাজ, এই প্রশ্নটা বুঝেছি। জি ম্যাম আচ্ছা, বুঝছি। জি এখন ম্যাম। আমি আর একটা নমুনা প্রশ্ন দেখাচ্ছি। ছবি এঁকে একটা নমুনা প্রশ্ন দেখায়। দেখো, আমি তোমাদেরকে এটা তো চোখ নিয়ে দেখালাম, তাই না? তাহলে আমাদের চোখ কি?
খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, তাই না? হ্যাঁ, আমরা সবাই কি করব? যার চোখ নাই তার কি নাই? তার সব শেষ। হ্যাঁ, তার জীবনই শেষ। সেই জন্য আমরা যত্ন করব। এখন আমরা কান নিয়ে বলি। হ্যাঁ, তোমার কান নিয়ে আমরা পড়াশোনা। কান এমন একটি বিশেষ ম্যাম ইন্দ্রিয়। ওইটা মাঝখানে, বলো। মাঝখানে দিব? মাঝখানে মানে দিলে এখান থেকে প্রশ্ন। লিখলে হবে। আচ্ছা, কারণ না হলে ইয়ে হয়ে যায়, প্রশ্ন দিতে হবে তো। কান এমন একটি বিশেষ ইন্দ্রিয় তোমরা কিন্তু ভাবো না যে ম্যাডাম এই কোশ্চেনটাই দিবে। এগুলো কিন্তু জাস্ট নমুনা নমুনা প্রশ্ন। আবারও বলছি, তবে আমি অবশ্যই এই টপিকগুলো তো। ভাবতেছি না। হ্যাঁ তো, হ্যাঁ তোমাদের কিন্তু এই টপিকগুলো করতে হবে। ঠিক আছে, টপিকগুলো কিন্তু একই থাকবে। কারণ তোমাদের তো দিয়েছি 3টা টপিক। কি বলছো? আচ্ছা, গ নাম্বারে আছে হলো উদ্দীপকের যে অঙ্গটির কথা বলা হয়েছে তার সবচেয়ে ভিতরের অংশের বর্ণনা দাও। উদ্দীপকে যে অঙ্গটির কথা বলা হয়েছে হচ্ছে তার সবচেয়ে সবচেয়ে ভিতরের অংশের বর্ণনা দাও। যমুনা ভাসমান রাখো উদ্দীপক অঙ্গটির ভূমিকা বিশ্লেষণ করো। বোর্ড দেখা যাচ্ছে? জি ম্যাম। ভারসাম্য রক্ষায় অঙ্গটির ভূমিকা বিশ্লেষণ করো। অঙ্গটির ভূমিকা বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। তাহলে দেখো, আমরা এখানে একটা কি উদ্দীপক লিখেছি কি, কান এমন একটি বিশেষ ইন্দ্রিয় যা একাধারে শ্রবণ ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে কি করে, অংশগ্রহণ করে। তাহলে আমরা দেখলাম যে একাধারে শ্রবণ এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে কি করছে, অংশগ্রহণ করছে। ওমাটিডিয়াম কি? হ্যাঁ, আমরা জানি যে ওমাটিডিয়াম কোথায় আছে, ঘাসফড়িং আছে। এবং ওমাটিডিয়াম হলো ঘাসফড়িং এ যে পুঞ্জাক্ষী যে আছে, এটার দর্শন একক হলো ওমাটিডিয়াম। আমরা এটা জানি। তো যাই হোক, এটা হলো আমাদের চ্যাপ্টার 2 তে চলে গেছে। এমনি জাস্ট আমি প্রশ্ন সাধারণের জন্য লিখেছি। না হলো দেখা যাবে যে আমি যেটা দিছি সেটাই লিখে ফেলছি, এই জন্য ভুল ক্রমে লেখা যাবে না। উপযোজন বলতে কি বোঝো? হ্যাঁ, তাও তো হলো উপযোজন এই চ্যাপ্টারই লিখে ফেলেছি, এই চ্যাপ্টারও দিচ্ছি।
তো আমরা উপযোজন বলতে কি বুঝি? আমরা পড়েছি যে দর্শনীয় বস্তু এবং লেন্সের পরিবর্তন না করে, যখন ফোকাস দূরত্ব পরিবর্তন না ঘটিয়ে বস্তুকে স্পষ্ট ভাবে দেখার জন্য চোখে যে বিশেষ ধরনের পরিবর্তন হয়, সেটাই হলো কি উপযোজন। আচ্ছা, ক খ তো তোমরা পারবাই, এটা সরাসরি থাকে। এখন তোমরা অ্যান্সার দাও। উদ্দীপকের যে অঙ্গটির কথা বলা হচ্ছে তার সবচেয়ে ভিতরের অংশের বর্ণনা দাও। তাহলে কিসের কথা বলা হয়েছে বলো? উদ্দীপকের যে অঙ্গটির কথা বলা হয়েছে, কোন অঙ্গের কথা বলা হয়েছে? অঙ্গের নাম কি বলো? কান বলছে। কান। যে তার সবচেয়ে ভিতরের অংশ, কানের সবচেয়ে ভিতরের অংশ কি? কেউ বলতে পারছো না? কানের কয়টা অংশ? ম্যাম কানের কয়টা অন্তঃকরণ অংশ? মনে হয়। হ্যাঁ, অবশ্যই অন্তঃকর্ণ। মনে হয় কি? কারণ কানের কয়টা অংশ? তিনটা অংশ, বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর কি অন্তঃকর্ণ। তো এখানে স্পষ্ট বলা আছে যে তার সবচেয়ে ভিতরের অংশের বর্ণনা দাও। সবচেয়ে ভিতরের অংশ কোনটা? আমরা এটা ধরবো যে তার সবচেয়ে ভিতরের অংশ কোনটা। যদি এখানে বলা হতো যে তার বাইরের অংশের বর্ণনা দাও, তখন কি হতো? কার বর্ণনা হতো? ভিতরের বহিঃকর্ণ। জায়গা না, বহিঃকর্ণ। আর যদি বলতো তার গঠনের বর্ণনা দাও, তখন কি হতো? ম্যাম ওই যে পুরো টুকের ছবি দিতে হতো, হ্যাঁ, বহিঃকর্ণ মধ্যকর্ণ। অন্তঃকর্ণ। শুধু ছবি না, ছবি বর্ণনা সবই দিতে হতো। কিন্তু এখানে কি বলা হয়েছে? শুধু একটা কানকে তুলে দেওয়া হয়েছে। কোনটাকে? অন্তঃকর্ণ। কারণ ভিতরের অংশ কি? আমরা জানি যে ভিতরের অংশই হলো অন্তঃকর্ণ। আমরা জানি যে কানের তিনটা অংশ। তাহলে তোমরা লিখবে যে উদ্দীপকে আহ কানের কথা বলা হয়েছে এবং তার সবচেয়ে ভিতরের অংশের নাম হলো অন্তঃকর্ণ। সবচেয়ে ভিতরের অংশের নাম কি? অন্তঃকর্ণ। তখন আমরা অন্তঃকর্ণের যে অংশগুলো আছে সেটা বর্ণনা লিখে দিব। ঠিক আছে? পারবো? আমরা যে অন্তঃকরণে আমরা জানি যে গঠন হলো মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এখানে দুটো প্রকোষ্ঠ ছিল, ইউট্রিকুলাস স্যাকুলাস, মনে আছে? হ্যাঁ, তারপরে ইউট্রিকাস স্যাকুলাসের বর্ণনা দেব, কাজ দিব, হয়ে গেল। তাহলে গ নাম্বার বুঝেছো কি লিখতে হবে? জি ম্যাম। ওকে। এরপরে ঘতে আছে শ্রবণ ও ভারসাম্য রক্ষা অঙ্গটির ভূমিকা বিশ্লেষণ করো। এটা খুব স্পষ্ট প্রশ্ন, তোমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? যে উদ্দীপক অঙ্গটির নাম কি? শ্রবণ এবং ভারসাম্য রক্ষা অঙ্গটির নাম কি? শ্রবণ এবং ভারসাম্য রক্ষার অঙ্গটির নাম কি? কান। কান। এটা আগে লিখবো, তারপরে সে শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় কি ভূমিকা পালন করে সেটা লিখবো। তাহলে এই প্রশ্নটা বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন এতক্ষণ তো এগুলো দিয়ে বর্ণনা দিলাম। এখন দেখি একটা ছবি এঁকে দেই, ছবি এঁকে বর্ণনা পড়ায়। আচ্ছা দেখো, এই যে এই উদ্দীপকটা আছে, এই প্রশ্ন এটাই থাক। এখানে দেখো উদ্দীপকটা না দিয়ে এখানে আমি একটা ছবি দিতে, এখানে ছবি দিয়ে বর্ণনা লেখা যেতে পারে। আমি একটা ছবি দিচ্ছি, উদ্দীপকটা শুধু উঠায় দিচ্ছি, প্রশ্ন এটাই থাকবে। ছবিটা দিয়ে কি বোঝা যায় দেখো। প্রশ্ন পরে একটু চেঞ্জ হবে, ছবিটা আগে দিয়ে দিই। পিনা। মনে হয়। আচ্ছা দেখো, এখানে আমি ছবিটা আঁকাইছি, ছবির নাম কি দিছি? ছবিতে শুধু একটা অংশ ইন্ডিকেট করছি। ম্যাম এখানে পিনার দেখো, মাঝখানে অংশ এখানে আবার বড় কেন?
এটা ছবি বোর্ডে বিভিন্ন ভাবে আসতে পারে, এই জন্য ছবি সম্পর্কে তোমাদের খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ম্যাম আমার এখানে পিনার তো এরকম মাঝখানে অংশ বড় থাকে না। পিনার যে বাইরের যে অংশটা, আচ্ছা মাঝখানের অংশ, হ্যাঁ এটা একটু চ্যাপ্টা হয়ে গেছে। অনেক সময় আসে বাবা বোর্ডে, এটা নিয়ে তোমার অরিড হওয়ার কারণ নাই। কারণ যখনই কান সম্পর্কে, আমি এই জন্য একটু বড় করে দিয়েছি। আমি বড় করে দেওয়ার এটা একটা কারণ আছে, কারণ আমি এরকম ছোট করেই তোমার দিতে পারতাম। আমি ছোট ম্যাম করে, সমস্যাটা হয় হলো যে আমি ছোট, ছবিটা চিনতে পারি না, নাম হ্যাঁ এইটা দেওয়া ওই থাকে জন্য না। তো আমি বলতেছি, কারণ এটা নিয়ে, এই জন্য আমি তোমাদেরকে এই জন্য বড় করে দিয়েছি, যাতে ছবিটা, বোর্ডের ছবি চেনা একটু টাফই হয়ে যায়। তবে আমার আশা করা যায় যে এখন মনে হয় এতটা হবে না, কারণ এখন তো অনেক পদ্ধতি চলে আসছে আগের চেয়ে। তবে গত বছরের সমস্যা ছিল। তো যাই হোক, যেটা এখানে পিনার যে ছবিটা দিয়েছি, যাই হোক, এখানে হলো উদ্দীপকে, এখানে আমরা লিখবো গ নাম্বার প্রশ্নটা আমি শুধু চেঞ্জ করে দিব এখানে। গ নাম্বারে কি আছে? উদ্দীপকে এখানে লিখব যে বর্ণিত অঙ্গটি, বর্ণিত অঙ্গটির লম্বচ্ছেদের, বর্ণিত অঙ্গটির লম্বচ্ছেদের, লম্বচ্ছেদের পূর্ণরূপ একে, পূর্ণরূপ একে, একে চিহ্নিত করো, চিহ্নিত করো। আচ্ছা, তাহলে এবং পরের প্রশ্নটা একই থাকবে। তাহলে উদ্দীপকের বর্ণিত অঙ্গটির লম্বচ্ছেদের পূর্ণরূপ একে কি করো? চিহ্নিত করো। তাহলে এখানে কোন অঙ্গটার কথা বলা হয়েছে? হ্যাঁ, কোন অঙ্গটার কথা বলা হয়েছে? কার পূর্ণরূপ আঁকতে হবে এখানে? কানের। হ্যাঁ, অবশ্যই মানুষের কানের। কারণ এখানে পিনা কিন্তু অঙ্গ না। পিনা কি অঙ্গ? এখন তুমি যদি শুধু পিনাটা এঁকে দাও, তাহলে কি তুমি নাম্বার পাবে? পাবে না। পিনা কিন্তু কোনো অঙ্গ না। তাহলে উদ্দীপকের যে আমরা যেটা বললাম যে হলো বর্ণিত অঙ্গটির লম্বচ্ছেদের পূর্ণরূপ একে একে চিহ্নিত করো, তাহলে অবশ্যই উদ্দীপকের অঙ্গটা হবে হলো কান। হ্যাঁ, তাহলে কানের কি করতে হবে? কানের আমাদের কি করতে হবে? কানের গঠনের কি করতে হবে? তাড়াতাড়ি বলো, সময় নিলে ম্যাম তো ওই যে হবে না। বৈকর্ণ, অন্ধকর্ণ, ওই মধ্যকর্ণ, এই কয়টা ছবি আঁকতে হবে। এ কয়টার কেন ছবি আঁকতে হবে? সবগুলোর একসঙ্গে ছবি নাই? জি ম্যাম, মানে ওই সব কয়টার আর কি হ্যাঁ, একসাথে যে এক ছবিটা। কথায় বলতে হবে যে মানুষের কানের গঠনের যে ছবিটা আছে, আমরা এই ছবিটা এঁকে লেবেল করব, ঠিক কিনা বলো? তাহলে আমরা উদ্দীপকের বর্ণিত অঙ্গটির লম্বচ্ছেদের পূর্ণরূপ একে একে চিহ্নিত করো, শুধু ছবিটাকে আমরা কি করব? চিহ্নিত করব। বোঝা গেছে? আর পরেরটা তো বলাই আছে, ছোট বড় ভাঁজমার্কা অঙ্গটির ভূমিকা বিশ্লেষণ করো। মিস কানের তাহলে কার, ছবি কঠিন। হ্যাঁ কানে ছবি বইয়ে আছে, খুলে আমরা পড়বো। না এই পড়লে কই থেকে দেখতেছি পারবো রে বাপ? সেটাই ক্লাস দেখতেছি না। প্র্যাকটিস কত। অষ্টম অধ্যায়ে চলে যাও, কানে চলে যাও, নাহলে সামনে থাকলে তো কান টেনে দিতাম। এখন তো কান টানতে দুইশো পারছি না। আটচল্লিশ 49 পেজ 200। হ্যাঁ, অনলাইনে তো কান টানতে পারছি না। কান টানতে পারছি? ক্লাসে থাকলে তো কানটা টেনে দিতাম, তাহলে কান খুঁজে পাইতা, ঠিক না প্রতীক? জি ম্যাম, এই জন্য আমরা 249 পেজ বের করছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এই প্রশ্নটা বুঝেছি, এইভাবে প্রশ্ন আসে। আচ্ছা, এখন আমরা চোখ দিয়ে আর একটা প্রশ্ন দেখি। তাহলে আর কি দিয়েছিলাম? ও হরমোন, তাই না? হরমোন থেকে প্রশ্ন দিতে হবে, হরমোন থেকে প্রশ্ন দেখাইতে হবে। তোমাদের চোখ, কান আর হরমোন পরোটিক স্লাইড দিতে চাইছিলাম, তা বেশি হয়ে যায়। ম্যাম ওই যে কানের যে ভারসাম্য রক্ষার ওই যে কৌশলটা, ওই ক্ষেত্রে কি ছবি দিতে হবে? ভারসাম্য রক্ষার কৌশলে ছবি লাগে না, ওখানে কোনো ছবি লাগে না, ছবির কোনো প্রয়োজন নাই। আর ওখানে তো ছবিই নাই, ছবি আছে কি? হ্যাঁ, আমরা এখনো পড়ি নাই ভালো করে, পড়তে হবে রে বাবা।
হ্যাঁ, খুব ভালো করে আমাদের পড়তে হবে। পড়াশোনা এখন খুব সিরিয়াস হতে হবে। তাহলে এই হলো আমাদের মোটামুটি এমসিকিউ। এর সঙ্গে হরমোন, হরমোন থেকে আসলে আমাদের সিকিউ আসে, আমাদের ইয়া থেকে আসে, যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এগুলো থেকে। হ্যাঁ, এগুলো থেকে আমাদের দু একটা ইয়া আসতে পারে, তবে হরমোন থেকে বেশি হলো ইয়া আসে আর কি তোমাদের 2 মার্কস এবং 1 মার্কসের কোশ্চেন গুলো, এবং এমসিকিউ আসে, প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। হ্যাঁ, হরমোন থেকে একদম যাকে বলা চলে সেরকম এমসিকিউ চলে আসে। সেজন্য হরমোনটা এমসিকিউ এবং সিকিউ এর তো বললামই যে 2-1 মার্কসের জন্য এখান থেকে আসে। হুম, তো আমরা এটা এর জন্য খুব ভালো করে পড়বো। আর কি, আর বলো, আর প্রশ্ন দেখাতে হবে? আমার তো মনে হয় যে 3টা প্রশ্ন দেখার পরে আর দেখানোর মনে হয় আমার আর দরকার নেই। আছে কি তোমাদের? হ্যাঁ, ম্যাম ওই যে হরমোন দিয়ে একটা কোশ্চেন। হরমোন দিয়ে কোশ্চেন দেখাবো? আসলে হরমোন দিয়ে সিকিউ খুব একটা আসে না। হ্যাঁ, এই জন্য হরমোন থেকে সিকিউ দিতে চাচ্ছি না, দেখাতে চাচ্ছি না। এই জন্য হরমোন খুব একটা, তোমাদের জাস্ট হলো চোখ, কান, এগুলো থেকে বেশি আসে। আর হরমোনটা তোমরা তো বললাম যে সিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য ভালো করে পড়বা, আর 2-1 মার্কসের জন্য হরমোনটা ভালো করে পড়বা। ঠিক আছে? তাহলে মোটামুটি ম্যাম আমাদের আপনার টপিক কাভার আপ। থেকে তো শুধু সিকিউ থাকবে। হ্যাঁ, আরে বাবা, এই পরীক্ষা নিয়ে খালি চিন্তা করলে হবে? আমাদেরকে চিন্তা করতে হবে বোর্ড পরীক্ষা নিয়ে। আমি তো এগুলো পরীক্ষা নিয়ে চিন্তাই করি না। ঠিক আছে? আমরা সবসময় মাথায় রাখবো বোর্ড পরীক্ষা। আমার পরীক্ষা নিয়ে চিন্তা, বোর্ড নিয়ে চিন্তা করলে আমার পরীক্ষা হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় চিন্তা করবো যে আমি বোর্ড এক্সাম দিব কিভাবে, ভালোভাবে আমাকে কি দিতে হবে, বোর্ড এক্সাম দিতে হবে। এবং সবসময় আমার প্রিপারেশনটা থাকবে বোর্ড এক্সামকে নিয়ে। বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, কারণ আমার মাথায় ওটাই থাকবে, কারণ আমাকে বোর্ড ফেস করতে হবে, কোনো ব্যক্তিকে না। আমি তো একজন ব্যক্তি, কলেজে তো পরীক্ষা দিতে হয় একজন ব্যক্তির আন্ডারে, আর আমাকে ফেস করতে হবে বোর্ড। তাহলে আমরা মোটামুটি কোশ্চেন আসলে পারবো তো, নাকি আরো কয়েকটা দেখাবো? পারবো মিস। চোখের চোখ কার কানের উপরে আর দরকার নেই তো আমার মনে হয়। তাহলে আমি একটু অধ্যায় 9 একটু পড়াই, মিস কারণ অ্যাটেন্ডেন্স সিলেবাস। লিখ দিবেন না? হ্যাঁ, দিব তো, সময় আছে তো, এখনো কয় মিনিট আছে, এখনো অনেক সময় আছে, এখনো 7 মিনিট আছে। 7 মিনিট আগে দিব? এটা আগেই তো সব চলে যাচ্ছ। হ্যাঁ, লিঙ্ক দিলে তো সব আউট হয়ে যাবা। তার জন্য মিস বলছি যে দিয়ে দেন, তাহলে ওই যে অ্যাটেন্ডেন্স দিতে পারবে না যারা চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে সবাই? কি হয়েছে ওদের? ক্লাসই করে কয়েকজন, এই টেন্ডেন্সিটা যে কেন হলো, ক্লাস কেন যে করছো না তোমরা? ক্লাস না করলে হবে? ক্লাস না করলে নিজেদেরই ক্ষতি। এই সমস্যা অল টাইম। মিস কলেজ থেকে বলুক যারা ক্লাস করবে ওদের বেতন অর্ধেক, দেখবেন সবাই ক্লাস করছে। তাই? জি মিস। এই ফোন বাজে, কে কে ফোন দিচ্ছে দেখো তো। ক্লাসই শেষ হয়নি। হ্যাঁ, ওদেরকে লিঙ্ক দিচ্ছে, অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিচ্ছে। হ্যালো, না না, আমার ক্লাস শেষ হয়নি বাবা, তুমি যাও। আমি ক্লাস ক্লাস শেষ হয়নি তো, শোনা আমার দিকে, তুমি সরো সরো সরো। আমাকে, হ্যাঁ, ক্লাস নিতে হবে। আচ্ছা, তোমরা অ্যাটেন্ডেন্স লিঙ্ক পেয়েছো? অ্যাটেন্ডেন্স লিঙ্ক পেয়েছো বাবা? রেডিও দেবো তাতে। জি মিস দিলাম দিছি। আরে রাইতে আচ্ছা, হ্যাঁ, আমার ছেলে এসে তোমাদের ফাঁকে ধরে ফেলছে আমাকে। তাহলে আমরা চ্যাপ্টার 9-এ
আমরা চ্যাপ্টার 9 একটু শুরু করি, অল্প একটু, কারণ এই সিলেবাস আগাইতে হবে বাবা রে। এই 2-4 মিনিট একটু ম্যাম 9 আজকে থেকে আর শুরু কর। চ্যাপ্টার 9 দিয়েন না, এই 8 অধ্যায়। আরে আমার ছেলে কি বলে, হ্যাঁ না পড়লে মিস হবে? আজকে এখন বাসায় ইলেকট্রিসিটি নাই, ডাটা দিয়ে করতেছি, আর ভালো লাগতেছে না আজকে। আর ভালো লাগতেছে না, ক্লাস টাইম তো শেষ হয়নি, এখনো কয়েক মিনিট আছে। কতক্ষণ আছে রে? এখনো তো অনেক আছে। ম্যাম কতক্ষণ মানে আছে যেটা দেখি। পরীক্ষা আসবে সে অধ্যায়টাই আলোচনা করেন। আচ্ছা, পরীক্ষা তো আসবে তোমাদের এই যে চোখ, কান আর হরমোন। বললামই তো চোখ পড়বা। তোমার চোখের তো চোখ নিয়ে তো প্রথমেই পড়ালাম, চোখের ছবিটা আঁকাবা। মানে 1 মার্কের তারপরে জন্য কি কি আসবে? 1 হরমোন মার্কস পড়বো এর 1 মার্কের মধ্যেই জন্য। আসবে। এই চোখ, কান, হরমোনের মধ্যেই 1-2 মার্কস আসবে। সেটা তো বলা যাবে না বাবা এখন। হ্যাঁ, কারণ এটা তো বলা সম্ভব না। এটা বললে তো ইয়ে হয়ে যাবে, প্রশ্ন চলে যাবে, প্রশ্ন মিস আউট আপনি হয়ে যে যাবে। ঠিক ক্লাসে আছে, 5টা 6টা 7টা 8টা বলতেন যে এগুলা এগুলা পড়বা, অমন একটু বলেন সব এখন তো আর বলা যাবে না। লাগে। এখন তো কয়দিন পরে বোর্ড পরীক্ষা দিবা, এখন তো বড় হয়ে গেছে, এখন আর বলা যাবে না। ঠিক আছে, এখন টপিক বলে দিয়েছি পড়বা। আর এখন হলো যে তোমাদের আসলে এখন বাবা ওইভাবে বেঁচে পড়াটা ঠিক হবে না। খুব সহজ দিব, তোমরা পারবে। চোখ থেকে খুবই সহজ দিব, এবং ক নাম্বারও সহজ দিব, খ নাম্বারও অনেক সহজ দিব। পার্থক্য পড়িয়েছি, পার্থক্যগুলো পড়বা। এর মধ্যে যা আছে চোখ, কান এবং হরমোন। ঠিক আছে, এই যে হরমোন বললাম, যে হরমোন কি এটা পড়তে পারো। তারপরে কোন হরমোনকে প্রভু গ্রন্থি বলা হয়। তারপরে কানের ক্ষেত্রে তোমরা হলো কানের আমরা যে কি দেখেছিলাম, কানের মধ্যে আমাদের 3টা অংশ আমরা পড়েছিলাম, যে বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। এবং এখানে আমরা আরেকটা পড়েছিলাম যে অন্তকর্ণের অংশ, যে তোমাদেরকে বললাম যে ইউটিকুলাস এবং স্যাকুলাস। এখান থেকেও দিতে পারি। তারপরে যে হরমোনের মধ্যে যে কোনটাকে, সরি, চোখের, যে চোখের এই যে একটু আগে তোমাদের লিখলাম যে উপযোজন, উপযোজন কিন্তু চোখের। তারপর অন্ধবিন্দু আছে, অনেক কিছু। এই যে কমন জিনিসগুলো একটু নিজেরা দেখবা। ঠিক আছে, আচ্ছা, তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ ম্যাম হাফেজ। অ্যাটেন্ডেন্সের হ্যাঁ, ইয়েটা দেন, আমি পাই না। অ্যাটেন্ডেন্স পাও না? এই অ্যাটেন্ডেন্স লিংকটা দাও তো ওকে, সামি দাও তো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ বাবা। অ্যাটেন্ডেন্স লিংক নিয়েছি বাবা, তুমি দাও, ইয়ে করো।